সবসময় এগুলো জেনে রাখা দরকার আর কি। তো সেই কারণেই মেনলি এটা করানো। তো ফার্স্ট যেটা আমাদের জানতে হবে, অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাপারগুলো পরের ব্যাপার, আগে তার আগে আমরা জানবো গ্লোব জিনিসটা কি, আগে জানবো গ্লোব। ঠিক আছে, গ্লোব, গ্লোব জিনিসটা কি না, প্রধানত যে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমার কথাটা ক্লিয়ার না শুনতে পেলে বলবে, ঠিক আছে, কারণ হতে পারে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। যাই হোক, গ্লোব ব্যাপারটা কি সেটাকে জানতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্লোব হচ্ছে একটা মানে একটা 3D রিপ্রেজেন্টেশন, মানে কি একটা ত্রিমাত্রিক ভাবে তৈরি করা হচ্ছে কাকে, পৃথিবীকে একটা ত্রিমাত্রিক ভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু পৃথিবীর থেকে ছোট বা ক্ষুদ্র। ঠিক আছে, কিরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে পৃথিবী যেরকম দেখতে ঠিক সেই আকৃতিতেই তৈরি করা হচ্ছে কাকে, আমাদের একটা গ্লোবকে বা একটা কাঠামো তৈরি করা হচ্ছে, এবং সেটা কি হচ্ছে না পৃথিবীর থেকে ছোট হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে আমাদের পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হচ্ছে গ্লোব। ঠিক আছে, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হচ্ছে গ্লোব, এবং সেটা কিন্তু আমাদের পৃথিবীর মতোই 3D মানে ত্রিমাত্রিক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো রয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে এই গ্লোবটা যদি আমি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু পৃথিবীর একটা মোটামুটি আমি ধারণা করতে পারবো। গ্লোবটা তৈরি করা হয়েছে এই কারণেই, কারণ গ্লোবটা দেখে আমরা কি করতে পারবো, পৃথিবীর একটা মোটামুটি ভাবে ধারণা করতে পারবো যে পৃথিবীটা কেমন বা পৃথিবীটা কিরকম ভাবে অবস্থায় রয়েছে। বোঝা গেল? তাহলে সেই কারণেই আমাদের গ্লোবটা সম্বন্ধে ভালো করে জানতে হবে, এবং এই পৃথিবী সম্বন্ধে এবং পৃথিবীর যেসব ব্যাপারগুলো রয়েছে ল্যাটিটিউড লংগিটিউড এগুলো জানার জন্য গ্লোবটা জানতে হবে। সেই জন্য গ্লোবেরটা নেই আমি একটু বললাম যে গ্লোবটা হচ্ছে আমাদের পৃথিবীর একটু ক্ষুদ্র সংস্করণ, আর কিছুই নয়। বোঝা গেল? এবং এটা তৈরি করা হয়েছে তাই গ্লোবটা আমি ভালো করে বুঝতে পারি এই জন্য। এবারে গ্লোবটার ক্ষেত্রে আমরা যদি একটা গ্লোব দেখি তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই। গ্লোবের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, গ্লোবের ক্ষেত্রে যদি আমরা কখনো দেখি অফিসে বা কোথাও, তাহলে গ্লোবের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে গ্লোবটা হয় এরকম ভাবে আমাদের কি থাকে, এরকম ভাবে আমাদের দুটো পিনের মাধ্যমে কি করা থাকে, এরকম ভাবে আটকানো থাকে, দুটো পিনের মাধ্যমে এরকম করে আটকানো থাকে, এবং নিচে আমাদের এরকম করে স্ট্যান্ড করা থাকে, এবং তারপরে আমাদের এরকম করে রাখা থাকে। তাই তো, এরকম ভাবে আমাদের গ্লোবটা থাকে। এখানে দুটো আমাদের ক্লিপ দিয়ে আটা থাকে এখানটা, এবং তারপরে এখানে আমাদের স্ট্যান্ড দিয়ে কি করা থাকে, এটা একটা কোনো একটা জায়গার উপরে কি করা থাকে, ফিক্সড করা থাকে নিচে টেবিলে। তো এই যে গ্লোবটা এরকম ভাবে হেলানো অবস্থায় রয়েছে কেন, এটা তো সোজা হবো থাকতে পারতো, এটা তো এরকম ভাবে হেলানোর কি দরকার ছিল, এটা তো আমি এরকম করে সোজাও রাখতে পারতাম। ঠিক আছে, এরকম করে সোজাও তো রেখে দেওয়া যেত, এরকম করে সোজা আমি করে দিতাম, সুন্দর ভালো থাকতো তো, এটা এরকম সোজা রেখে দিতে পারতাম। কিন্তু এতটা এরকম হেলানো রয়েছে কেন, তার কারণটা আমি একটু আগেই বললাম যে আমাদের এই যে গ্লোবটা রয়েছে এটা হচ্ছে পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ, মানে পৃথিবী যেটা রয়েছে তার একটা মানে একটা কি বলবো একটা লাইট আর কি যেটাকে বলেন, বা একটা ছোট একটা রূপ বলতে পারি আমরা। তো সেই কারণেই পৃথিবীটা যেহেতু আমাদের কি রয়েছে না, পৃথিবীটা যেহেতু আমাদের এরকম অবস্থাতেই রয়েছে, সেই জন্য গ্লোবটাকেও কিন্তু এরকম অবস্থাতে রাখা হয়। বোঝা গেল? তাহলে আমরা গ্লোবটা দেখে এটা ধারণা করতে পারবো যে গ্লোবটা যেমন এরকম অবস্থায় রয়েছে আমাদের হেলে রয়েছে, পৃথিবীটাও ঠিক একই রকম ভাবে কি রয়েছে, আমাদের এরকম ভাবে হেলে রয়েছে। এবার আমরা পৃথিবীর ক্ষেত্রে জিনিসটাকে দেখবো, পৃথিবীর ক্ষেত্রে কি করবো, আমরা জিনিসটাকে এবার দেখবো। তো এক্ষেত্রে আমরা যদি একটা দেখি পৃথিবীর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো তার মধ্যে ফার্স্ট যেটা আমরা দেখবো, যে একটু আগে আমরা যেটা বললাম যে গ্লোবের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট থাকে নিচে, কোনখানে এখানে একটা পয়েন্ট থাকে, আর কোথায় থাকে, আর ওপরে একটা পয়েন্ট থাকে, কি বললাম, নিচে একটা পয়েন্ট থাকে, আর একটা কোথায় থাকে, আর একটা হচ্ছে আমাদের ওপরে একটা পয়েন্ট থাকে, এই এই ওপরে এইখানে একটা থাকে, এখানে একটা থাকে। এবারে এর সাপেক্ষে কি হচ্ছে, গ্লোবটাকে ঘোরানো যায়, এর সাপেক্ষে গ্লোবটাকে ঘোরানো যায়। ঠিক একই রকম ভাবে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে সেক্ষেত্রেও দেখতে পাবো যে পৃথিবীর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে পৃথিবীটা কি হয়েছে, পৃথিবীটা কিন্তু এরকম ভাবে সোজা ঘুরছে না, সোজা কিন্তু ঘুরছে না, পৃথিবীটা কি হয়েছে, একটু হেলানো অবস্থায় রয়েছে, পৃথিবীটা কিরকম রয়েছে, একটু হেলানো অবস্থায় রয়েছে। পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো পৃথিবীটা একটু এরকম হেলানো অবস্থায় রয়েছে, পৃথিবীটা একটু হেলানো অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে এই যে পৃথিবীটা হেলানো অবস্থায় রয়েছে, তো এই যে যার সাপেক্ষে পৃথিবীটা ঘুরছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি এক্সিস, বা যেটাকে আমরা বলছি অক্ষ। কি বললাম, যে পৃথিবীর এই যে ওপরের দিকে একটা আমাদের কি রয়েছে, একটা কাল্পনিক, এগুলো কিন্তু সত্যিকার নয়, এটা যে কাল্পনিক মানে এর সাপেক্ষে ঘুরছে আর কি। যেমন গ্লোবটা কি হচ্ছে, গ্লোবটা কোনো একটা মনে হচ্ছে যে আমার মাঝে কোনো একটা রড বা কোনো একটা কিছু দেওয়া রয়েছে যার সাপেক্ষে গোটা পৃথিবীটা ঘুরছে। ঠিক একই রকম ভাবে এখানেও আমরা দেখতে পাবো যে পৃথিবীটা কি হচ্ছে না, পৃথিবীটা কোনো একটা কি হচ্ছে না, কোনো একটা ফিক্সড কোনো একটা লাঠি বলতে পারো বা নিজের ইমাজিনারি কিছু একটা ভাবতে পারো, সেটার সাপেক্ষে কি হচ্ছে, ঘুরছে পৃথিবীটা। আর এটা কি বলা হচ্ছে, এটাকে আমার এক্সিস বলা হচ্ছে, যার সাপেক্ষে পৃথিবীটা আমার কি হচ্ছে, ঘুরছে। এটা কিন্তু কাল্পনিক রেখা, সত্যিকারে কিন্তু নেই, আমাদের কল্পনা করা আছে যে কোনো একটা কিছু সাপেক্ষে ঘুরছে, নিশ্চয়ই কোনো একটা কিছু সাপেক্ষে ঘুরছে, কাউকে কাউকে আমার কি হচ্ছে না, কাউকে আমার ভর করে ঘুরছে। যখনই আমরা দেখি কোনো একটা, আমরা মেলাতে দেখি চড়ক, বা মেলাতে আমরা অনেক ধরনের দেখি দোলনা, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, একটা ফিক্সড পয়েন্ট থাকে যাকে কেন্দ্র করে কি হয় না পুরো জিনিসটা ঘোরে।
তো ওই যে কেন্দ্রটা আমার বা ওই যে ইমেজিনারি যে লাইনটা বা যে ওই যে কাল্পনিক রেখাটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা এক্সিস বলছি। সেটাকে আমরা কি বলছি? অক্ষ বা এক্সিস বলছি। যেমন গ্লোবের ক্ষেত্রে থাকে একটা, সেরকম পৃথিবীর ক্ষেত্রেও আমার কিন্তু কি থাকে? একটা কাল্পনিক এরকম অ্যাক্সিস থাকে, যার সাপেক্ষে পৃথিবীটা কি হয়? চারিদিকে রোটেট করে। এবার পৃথিবীটা আমাদের কি রয়েছে? সোজা নেই। পৃথিবীটা কি রয়েছে? এই যে বললাম একটু হেলে রয়েছে, এইদিকে ডান দিকে হেলে রয়েছে। কতটা কোণে হেলে রয়েছে? এটা রয়েছে আমার 23.12 কোণে হেলে রয়েছে। কি বললাম? 23.12 মানে 23.5 কোণে কিন্তু কি রয়েছে? আমাদের পৃথিবীটা হেলে রয়েছে। কোনো কোনো বইয়ে এটা দেখতে পাবে কি রয়েছে? কোনো কোনো বইয়ে দেখতে পাবে 66.5 দেখতে পাবে কোনো কোনো বইয়ে। দুটো দুরকম কেন হয়? তার কারণ হচ্ছে এই যে আমাদের এক্সিসটা, সেই এক্সিসটা কিসের সাপেক্ষে বলছি 23.5 যে আমাদের এই যে সোজা যদি আমি কোনো একটা রেখা কল্পনা করি, তার সাপেক্ষে হচ্ছে 23.5, বুঝতে পারলে? এই তার সাপেক্ষে হচ্ছে 23.5। কোনো একটা যদি আমি লম্বা রেখা কল্পনা করি পৃথিবী সোজা সোজা, তাহলে তার সাপেক্ষে কত হচ্ছে? 23.5। আর যদি আমার বলি যে পৃথিবীর কক্ষতল, মানে যে তলটা বরাবর পৃথিবী ঘুরছে, এটা ধরো পৃথিবীর কেন্দ্র বা সেন্টার পয়েন্ট এটা, এটা তাহলে এই বরাবর যদি আমি একটা তল কল্পনা করি, এই বরাবর এই পৃথিবীর কেন্দ্র বরাবর যদি আমি একটা তল কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে এই যে তলটা, এই তলটা একটা রেখা যদি আমি আঁকি, এদিকে ধরো বাড়াই, এই রেখাটা যদি আমি এদিকে বাড়াই, তাহলে এই রেখার সাপেক্ষে যদি আমি দেখি, তাহলে কত হবে? টোটালটা কত? এই টোটালটা আমার 90 ডিগ্রি, এই টোটালটা আমার 90 ডিগ্রি। তাহলে এটা আমার কত হচ্ছে? 23.5 হয়ে যাচ্ছে। আমি বলছি যে এই রেখার সাপেক্ষে 23.5 কোণে হেলে রয়েছে। তাহলে আমার যদি বলে যে আমার যে প্লেনটা, বা বলতে পারি যে কক্ষতল, এক্সিয়াল প্লেন বলা হয় এটাকে, এটা কি বলা হয়? এক্সিয়াল প্লেন বলা হয়। বা যেটাকে আমি কি বলে থাকি না, যেটাকে আমি বলে থাকি যে কক্ষতল, কক্ষতল, ঠিক আছে? এক্সিয়াল প্লেন অ্যাকচুয়ালি এটা, এক সেকেন্ড, PLANE প্লেন। এই অ্যাক্সিয়াল প্লেন বা অক্ষতলের সাপেক্ষে, অক্ষতলের সাপেক্ষে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে 66.12 বা 1/2 আমাদের কি হয়েছে? হেলে রয়েছে। তাহলে ওই জন্য বিভিন্ন বইয়ে কিরকম দেওয়া থাকে না, এইটাতে দেখে 23.5 কোণে হেলে রয়েছে, আবার কোনো বইয়ে দেবে দেওয়া আছে 66.5, কিন্তু কার সাপেক্ষে? সেটা হচ্ছে আমাদের এই যে অক্ষটা, বা এটাকে কক্ষতল বলা হয় অ্যাকচুয়ালি, কক্ষতলের সাপেক্ষে আমাদের হেলে রয়েছে। কতটা? 66.5। কারণ কি আমার এটা 33 হলে কি হবে? বাকিটা তো 66 অবশ্যই হতে হবে, নাহলে তো 90 কোণটা হবে কি করে? তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাকে জানতে হচ্ছে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে পৃথিবী যদি হেলে থাকে, তাহলে সেক্ষেত্রে 23.5 কোণেই কিন্তু হেলে রয়েছে। এটা কিন্তু মনে রাখার জিনিস, ঠিক আছে? আর কিছু জানার দরকার নেই এখান থেকে। আচ্ছা, এবারে আমাদের এটা গেল আমাদের কক্ষতলের অক্ষতলের ব্যাপারটা গেল। এবারে আমাদের এই যে পৃথিবী আমরা দেখছি, তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমরা কি দেখবো? প্রথমে আমরা একটা জিনিস ভালো করে আমরা মাথায় ঢোকাবো, সেটা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর আমাদের একটা কি করা হয়েছে? একটা রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর ঠিক মাঝ বরাবর, পৃথিবীর ঠিক মাঝ বরাবর কি হয়েছে? একটা রেখা কল্পনা করা হয়েছে। যে রেখাটাকে আমরা কি বলে থাকি? যে রেখাটাকে আমরা বলে থাকি ইকুয়েটর, বা বাংলায় যেটাকে আমরা বলে থাকি নিরক্ষরেখা। এটা কি বলে থাকি? বাংলায় নিরক্ষরেখা। কি বললাম? পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বা ইস্ট ওয়েস্টে কি করা হয়েছে? একটা রেখা কল্পনা করা হয়েছে, যেটাকে আমরা বলছি ইকুয়েটর বা নিরক্ষরেখা। তো এই যে নিরক্ষরেখা, এটাকে আবার আরেকটা নাম রয়েছে, নিরক্ষরেখা আরেকটা নাম হচ্ছে কি বলা হয়? ইকুয়েটর বলা হয়, ঠিক আছে? নিরক্ষরেখা আলাদা কিছু নাম নেই, ঠিক আছে? যাই হোক, এটা অনেক সময় ইও বলা হয়, এটাকে অনেক সময় বিষুবরেখাও বলা হয়। যাই হোক, তো সেক্ষেত্রে ইকুয়েটর এটাকে বলা হচ্ছে, নিরক্ষরেখা বা ইকুয়েটর। এবারে এই যে নিরক্ষরেখা, এটা কি করছে? এটা দেখো পৃথিবীকে দুটো অংশে ভাগ করছে। কি করছে না, পৃথিবীকে দুটো অংশে ভাগ করছে, ওপরের দিকে একটা, নিচের দিকে একটা। উপরের দিকে যে অংশটা, সেটাকে আমরা বলে থাকি উত্তর। ওর উপরের দিকে যেটা রয়েছে পুরো ভাগটা, এই নিরক্ষরেখার উপরের দিকে সমস্ত গুলোকে আমরা বলে থাকি উত্তর। আর নিরক্ষরেখার নিচের যে ভাগগুলো, সেগুলোকে আমরা বলে থাকি দক্ষিণ। বোঝা গেল? তাহলে নিরক্ষরেখা কি করছে? পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে বা দুটো গোলার্ধে ভাগ করছে। উপরের দিকেরটাকে বলছি আমরা উত্তর গোলার্ধ, আর নিচেরটাকে আমরা বলে থাকি দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ, বোঝা গেল? দক্ষিণ গোলার্ধ। তাহলে এই যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, বা যেটাকে বলে থাকি নর্দার্ন হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে? দুটো ভাগে আমরা ভাগ করে থাকি। কার বরাবর? ইকুয়েটর ভাগ করছে এটাকে, বা নিরক্ষরেখা ভাগ করে দিচ্ছে। ল্যাটিচিউড যে ব্যাপারটা, সেটা জানবো। নিরক্ষরেখা যদি ক্লিয়ার হয়ে গেছে, বাকি জিনিসটা আমরা ল্যাটিচিউডটা পড়ালেই বুঝতে পারবো। এরপরে আমরা জানবো কি ল্যাটিচিউড। আমরা কি জানবো? ল্যাটিচিউড, বা যেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি? যেটাকে বলে থাকি অক্ষরেখা নয়, এটাকে বলে থাকি অক্ষাংশ, ঠিক আছে? এটা কি বলে থাকি? অক্ষাংশ। ল্যাটিচিউড মানে অক্ষরেখা নয়, ল্যাটিচিউড মানে অক্ষাংশ। অক্ষরেখা এবং অক্ষাংশের মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেইগুলো আমরা আজকে ক্লিয়ার করবো, ঠিক আছে? অক্ষরেখা
এবং অক্ষাংশের মধ্যে আমাদের ছোট্ট একটা ইয়ে রয়েছে, কনফিউশন রয়েছে, আর একটা আমাদের ওটা একটু আমরা আগে ক্লিয়ার করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই অক্ষাংশ জিনিসটা কি, আমি তার আগে কয়েকটা ছবি দেখাই, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এক সেকেন্ড, এখানে যদি কয়েকটা ছবি আমি দেখাতে পারি তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এই ছবিটা যদি দেখো, এক সেকেন্ড দাঁড়াও, ছবিটা অন হোক। ছবিটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, তোমরা ছবিটা আশা করি দেখতে পাবে। হ্যাঁ, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, তুমি দেখো আমার পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছি। মানে এই যে আমি বললাম একটু আগে যে নিরক্ষরা কি করছে, পৃথিবীকে দুটো আমাদের গোলার্ধে ভাগ করছে। ধরো ওপরের দিকটা একটা এরকম, ধরো এটা হচ্ছে ওপরের দিকটা একটা হচ্ছে ভাগ, আর নিচের দিকটা একটা ভাগ হচ্ছে, ধরো এই ভাগটা নিচের দিকে একটা রয়েছে। তাহলে এই যে দুটো গোলার্ধ আমার রয়েছে, উপরের দিকটা উত্তর গোলার্ধ, নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ, সেই জিনিসটাই দেখো এখানে দেওয়া রয়েছে। উপরের দিকটা যে উত্তর গোলার্ধ, নিচের যে ভাগটা সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। বোঝা গেল? কে ভাগ করছে? নিরক্ষরেখা। এটা ভাগ করছে কে? নিরক্ষরেখা। এই জিনিসটা আমি বোঝাতে চাইছি। এবারে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, এটা দেখলে জিনিসটা বুঝতে পারবে। এটা আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এটা। এক সেকেন্ড, ছবিটা যতটা ক্লিয়ার হচ্ছে আমি দেখাচ্ছি। যাই হোক, তো সেক্ষেত্রে আমার যদি ছবিটা একটু তুমি ভালো করে লক্ষ্য করো, সেক্ষেত্রে দেখতে পাবে এই যে নিচের যে রেখাটা, এটাকে বলছি আমরা কি? নিরক্ষরেখা। এই যে নিচের যে রেখাটা, আমি তো কার্সারটা দেখাচ্ছি, এটা হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটর, ঠিক আছে? এই ইকুয়েটর রয়েছে কি বরাবর? এই ইকুয়েটর রয়েছে পৃথিবীর কেন্দ্র বরাবর, মানে পৃথিবীর যে কেন্দ্র সেই বরাবর অবস্থান করছে ইকুয়েটর, বা যেটাকে বলছি আমরা নিরক্ষরেখা। আমি এইটা কেন দেখাচ্ছি? কারণ আমাকে অক্ষরেখাটা বুঝতে হবে, সেই জন্য আমি জিনিসটা দেখাচ্ছি। এখানে দেখো ইকুয়েটরটা এখানেও রয়েছে। এই যে ইকুয়েটর, যদি ছবিটা ভালো করে দেখো, যদি ইয়ে না হয় একটু জুম করে দেখবে স্লাইডটা, তাহলে বুঝতে পারবে। এই যে 0 ডিগ্রি যে মানটা, এটা হচ্ছে ইকুয়েটরের মান। ইকুয়েটর বা নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, আমরা জানি। ইকুয়েটর বা নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি মানটা রয়েছে। এই 0 ডিগ্রি থেকে আমি যত উপর দিকে যাব, সমস্ত মানগুলো কি হবে? সমস্ত মানগুলো আমার উত্তরে হবে। সমস্ত মানগুলো কি হবে? আমার উত্তরে হবে। নিরক্ষরেখা এই যে আমার রয়েছে মাঝ বরাবর, তার উপরের দিকে আমি যত যাব, কারণ কি আমার এটা উত্তর গোলার্ধে রয়েছে উপরের দিকের গুলো, তাহলে উপরের দিকে আমি যত যাব সবগুলোই কি হবে? আমার আমার উত্তর গোলার্ধের মান হবে। মানে শেষে আমি উত্তর লিখবো বা নর্থ লিখবো। নিরক্ষরেখার দক্ষিণে আমি যত যাব, সব মানগুলোই আমি দক্ষিণ বা সাউথ লিখবো। বোঝা গেল? এবারে নিরক্ষরেখার মান কত বললাম? 0 ডিগ্রি। তাহলে ল্যাটিচিউড কোনটা? ল্যাটিচিউড হচ্ছে এক কথায় আমরা যেটা আঁকছি, মানে আমাদের যেটা আমরা দেখাই। এক সেকেন্ড, দাঁড়াও, ছবিগুলো না দেখলে জিনিসটা বোঝা যাবে না, ঠিক আছে? ছবিগুলো এতটাই ছোট হয়ে গেছে কেন জানি না, দেখাই যাবে না। যাই হোক, আমি নিজেই ছবি আঁকছি, এটা দেখা যাবে না। অক্ষাংশ হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যদি এটা পৃথিবী কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে নিরক্ষরেখা। ধরো এটা হচ্ছে পুরোটা নিরক্ষরেখা, আর এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কোনটা? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এটা হচ্ছে নিরক্ষরেখা বা 0 ডিগ্রি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এবারে এই যে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে আমি যদি ওপরের দিকে কোনো লাইন কল্পনা করি বা কোনো যদি আমি রেখা টানি, তাহলে সেক্ষেত্রে আমার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, আমার কেন্দ্রে কি করবে? যে কোণটা উৎপন্ন করবে, কি বললাম? যে পৃথিবীর কেন্দ্র থেকে আমি যদি ওপরের দিকে যে কোনো রেখা যদি আমি কল্পনা করি, তাহলে পৃথিবীর কেন্দ্রে নিশ্চয়ই একটা কোণ উৎপন্ন করবে। কার সাপেক্ষে? সেটা হচ্ছে নিরক্ষরেখার সাপেক্ষে। নিরক্ষরেখা যেহেতু পৃথিবীর মাঝ বরাবর রয়েছে, মানে পৃথিবীর কেন্দ্র বরাবর রয়েছে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র বরাবর যেহেতু আমার নিরক্ষরেখা রয়েছে, তাহলে নিরক্ষরেখার সাপেক্ষে যে কোণ আমার উৎপন্ন করবে, সেটাকে আমরা বলে থাকি একটা অক্ষাংশ, বা যেটাকে বলছি আমরা ল্যাটিচিউড। কি বললাম? যে আমার পৃথিবীর যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আমি যদি কোনো রেখা কল্পনা করি, আমি যদি কোনো কাল্পনিক রেখা কল্পনা করি, যদি উত্তর দিকে কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে উত্তর দিকে হবে। যদি দক্ষিণ দিকে আমি কল্পনা করি, তাহলে দক্ষিণ দিকে হবে। তাহলে উত্তর দিকে আমি যদি কোনো রেখা কল্পনা করি, তাহলে আমার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, কার কেন্দ্রে? পৃথিবীর কেন্দ্রে। কার সাপেক্ষে? নিরক্ষরেখার যে তলটা, সেই তলের সাপেক্ষে বা নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করছে, তাকে আমরা অক্ষাংশ বলছি। তাহলে ধরো আমি একটা কাল্পনিক রেখা অঙ্কন করলাম বা কল্পনা করলাম, সেটা দেখা গেল যে কোণটা হচ্ছে আমার 10 ডিগ্রি। তাহলে আমি কি বলবো? যে এখান দিয়ে আমার যে রেখাটা পাস করেছে, এই রেখাটা হচ্ছে 10 ডিগ্রি। যেহেতু 0 ডিগ্রি বা নিরক্ষরেখার উপরে রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? 10 ডিগ্রি উত্তর। আমি কেন্দ্র থেকে উপরের দিকে আরো একটা কোণ, আমি একটা রেখা কল্পনা করলাম, যেটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? হয়তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে।
তাহলে সেক্ষেত্রে এই যে অক্ষাংশ বা এই ল্যাটিচিউডটার মান কত হবে, এর সোজা সোজা যে ল্যাটিচিউডটা থাকবে বা যে আমার অক্ষরেখাটা থাকবে, অক্ষরেখাটা পরে বলছি, তাহলে এই যে কোণটা উৎপন্ন করছে এটা কত ডিগ্রি কোণ হবে, এটা কোণটা হবে 30 ডিগ্রি। আর এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা 30 ডিগ্রি, যেহেতু উত্তর দিকে রয়েছে 30 ডিগ্রি উত্তর। 30 ডিগ্রি উত্তর কি হবে, অক্ষাংশ। 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ। বোঝা গেল? আবার যদি দক্ষিণ দিকে আমরা কিভাবে কল্পনা করি, দেখা গেল যে একটা 20 ডিগ্রি কোণ কল্পনা করলাম আমি, তাহলে সেক্ষেত্রে কি হবে, পাশে দক্ষিণ 20 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, কোথায়, কেন্দ্রে 20 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তাহলে এটাকে বলছি 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা কি বললাম, যে অক্ষাংশ মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমি ভূপৃষ্ঠের উপরে কোনো একটা আমি পয়েন্টে যদি কাল্পনিক রেখা অঙ্কন করি, কি বললাম, পৃথিবীর কেন্দ্র থেকে, সবসময় পৃথিবীর কেন্দ্র থেকে হবে, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের কোনো একটা জায়গায় যদি আমি কি করি, আমি একটা রেখা কল্পনা করি, ঠিক আছে, বা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের কোনো বিন্দুকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, তাহলে সেটা কেন্দ্রে নিরক্ষীয় তলের সাপেক্ষে, তলটা কি হবে, নিরক্ষীয় তল, নিরক্ষীয় তলের সাপেক্ষে আমার যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো অক্ষাংশ। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অক্ষাংশ। তাহলে অক্ষরেখাটা কি, অক্ষরেখার ইংলিশ হচ্ছে আমার কি বলা হয়, অক্ষরেখার ইংলিশ হচ্ছে, বল কে বলবি, অক্ষরেখার ইংলিশ হচ্ছে প্যারালালস অফ ল্যাটিচিউড, বা এক কথায় প্যারালালসও বলা হয় থাকে এটাকে, প্যারালালস বা প্যারালালস অফ ল্যাটিচিউড বলা হয় এটাকে, প্যারালালস অফ ল্যাটিচিউড, বা যেটাকে আমরা বলে থাকি অক্ষরেখা, অক্ষরেখা। আর এর আরেকটা নাম রয়েছে, সেটাকে কি বলা হয়, অক্ষরেখার একটা নাম হচ্ছে সমাক্ষরেখাও বলা হয় অনেক সময়, ঠিক আছে, সমাক্ষরেখাও বলা হয় থাকে অক্ষরেখা, বা এটাকে অনেক সময় বলা হয় কি, অনেক সময় সমাক্ষরেখা বলা হয়, সমাক্ষরেখা, সমাক্ষরেখা, সমাক্ষরেখা কেন বলা হয় সেটা বলছি একটু পরে। যাই হোক, তাহলে অক্ষরেখাটা কি, এটা তো আমার অক্ষাংশ গেল। তাহলে আমরা তো বলি না 10 ডিগ্রি অক্ষরেখা গেছে, 20 ডিগ্রি অক্ষরেখা গেছে, কেন এটা বলছি, তার কারণটা হচ্ছে আমি যখন কোনো একটা ভূপৃষ্ঠে, এখানে ধর আমি কোনো একটা জায়গায় আমি কি করলাম, আমি একটা তল বরাবর মানে একটা বিন্দু বরাবর আমি কি করলাম, একটা কল্পনা করলাম রেখা, সেখানে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, বোঝা গেল? তাহলে এটা তো গেল আমার 10 ডিগ্রি অক্ষাংশ, কিন্তু আমার তো শুধুমাত্র এই পয়েন্টটা তো আমার 10 ডিগ্রি অক্ষাংশ হতে পারে না, পৃথিবী পৃষ্ঠে যত জায়গা রয়েছে এর সমান্তরালে সবগুলোই কি হবে, সবগুলোকেই যদি আমি এরকম ভাবে কোণ কল্পনা করি, মানে এক্ষেত্রে 3D নয় বলে বোঝানো যাচ্ছে না, তাহলে এই বরাবর আমার যতগুলো এখানে জায়গা থাকবে সবগুলোতে আমার কি হবে, একই কোণ উৎপন্ন হবে, এই বরাবর, পৃথিবীর এই বরাবর, ঠিক আছে, পৃথিবীর এই বরাবর আমার কি হবে, যতগুলো জায়গা থাকবে সব জায়গাতেই আমার কি হবে, একই কোণ উৎপন্ন হবে, কত ডিগ্রি, 10 ডিগ্রি। তাহলে এই যে বিন্দুগুলো, প্রত্যেকটা জায়গায় আমি যদি বিন্দুগুলোকে যুক্ত করে একটা রেখা কল্পনা করছি, সেই রেখাটাকে আমরা কি বলছি, অক্ষরেখা বলছি। তাহলে এটা হচ্ছে অক্ষাংশ। এবারে অক্ষাংশটা তো একটা বিন্দুতে হচ্ছে, এবারে এই বিন্দুগুলো সমস্ত জায়গাতে হবে এরকমটা তো নয় যে পৃথিবীর শুধুমাত্র একটা পয়েন্টে আমার অক্ষাংশ থাকবে, আমার গোটা পৃথিবীব্যাপী অক্ষরেখাগুলো বিস্তৃত রয়েছে। আমার কিরকম ভাবে থাকে অক্ষরেখাগুলো, আমার অক্ষরেখাগুলো এরকম ভাবে যদি পৃথিবী থাকে, তাহলে সেক্ষেত্রে পৃথিবীকে চারিদিকে বেষ্টন করে থাকে, এটা যদি অক্ষরেখা হয় এইভাবে অক্ষরেখাগুলো কি থাকে, পৃথিবী এরকম করে বেষ্টন করে থাকে, এরকম করে বেষ্টন করে থাকে, এরকম ভাবে কি করে, এরকম ভাবে বেষ্টন করে থাকে। এটা এটা যদি উত্তর বা সুমেরু যদি ধরি, নিচে দিকে দক্ষিণ রয়েছে, তাহলে পুরো পৃথিবীকে কিন্তু কেন্দ্র করে কি রয়েছে, আমাদের অক্ষরেখাগুলো বেষ্টন করে রয়েছে। তাহলে এই যে অক্ষাংশের যে পয়েন্টগুলো, এগুলোকে আমরা যে রেখা দ্বারা যুক্ত করছি, এবং সেইটার মান কিন্তু প্রত্যেকটা জায়গায় একই হবে, কত, এটা 10 ডিগ্রি হলে প্রত্যেকটা জায়গায় 10 ডিগ্রি অক্ষাংশ হবে। তাহলে সেক্ষেত্রে এই যে রেখাটা আমরা করছি সেটাকে আমরা কি বলছি, অক্ষরেখা বা সমাক্ষরেখা, যেহেতু সমান অক্ষরেখা সেজন্য এটাকে বলা হচ্ছে সমাক্ষরেখা। বোঝা গেল? কোন যেটা উৎপন্ন করছে সেটা একটা বিন্দুতে হবে না, সমস্ত জায়গাতে বা ওই এরিয়া সমান্তরালে সমস্ত জায়গাতেই কিন্তু কি হবে, একই আমার কিন্তু অক্ষরেখা আমরা দেখতে পাবো বা একই মান আমরা দেখতে পাবো। তো এইগুলোকে আমরা কি বলছি, একটা একটা অক্ষরেখা। তাহলে 30 ডিগ্রিটা এখানে 30 ডিগ্রি যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই বরাবর আমার যত আমার জায়গা থাকবে সব জায়গাকে বেষ্টন করে থাকবে কি 30 ডিগ্রি। এরপর যদি এখানে হয় আমার, আমি বলছি 80 ডিগ্রি ধর যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটায় আমার যা থাকবে সমস্ত জায়গাটা এরকম করে এই দিকেও থাকবে, এটা পৃথিবীর তো একটা দিক দেখতে পাচ্ছি, তাহলে পিছন দিকটা তো এরকম করে বেষ্টন করে থাকবে, এরও এই দিকটা এরকম করে পৃথিবীর পেছন দিকটা বেষ্টন করে থাকবে 30 ডিগ্রি। তাহলে এরকম ভাবে কি হচ্ছে না, আমার অক্ষরেখাগুলো কি হচ্ছে, পরস্পরের সমান্তরালে পরস্পরকে বেষ্টন করে রয়েছে। তাহলে এটা গেল অক্ষাংশ, যেটা কেন্দ্রে উৎপন্ন করছে, এবং এই রেখাটা দ্বারা গোটা পৃথিবীকে যে বেষ্টন করে রয়েছে সেটাকে আমরা অক্ষরেখা বলছি। বোঝা গেল? যদি নিরক্ষরেখার উত্তরে হয় তাহলে উত্তর অক্ষাংশ, যদি দক্ষিণে হয় দক্ষিণ অক্ষাংশ। তাহলে অক্ষরেখা আমাদের কোটার পৌঁছায়, সেটা হচ্ছে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রির উত্তর, এটাকে আমরা সুমেরু মানে সুমেরু বলে থাকি, আর নিচে হচ্ছে কুমেরু, ঠিক আছে, কুমেরু, ঠিক আছে, সুমেরু এবং কুমেরু, উপরে একটা 90 ডিগ্রি উত্তর, নিচে হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে এই যে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ আমাদের রয়েছে, তাহলে আমাদের কোটা অক্ষরেখা রয়েছে, টোটাল অক্ষরেখা আমাদের রয়েছে কোটা না
জিরো থেকে হিসাব করে যদি যাই 1 ডিগ্রি ছাড়া ছাড়া আমাদের অক্ষরেখা রয়েছে 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে উত্তর দিকে প্রায় ওটা রয়েছে 0 থেকে আমাদের রয়েছে 89টা। ঠিক আছে, 90 যে রয়েছে 90টা কিন্তু কোনো রেখা নয়, এটা হচ্ছে একটা পয়েন্ট। 90 ডিগ্রি যেটা রয়েছে এটা হচ্ছে পয়েন্ট, এটা উপরেরটাও পয়েন্ট, আর নিচে কুমেরু যেটা রয়েছে এটাও কিন্তু একটা পয়েন্ট। তাহলে উত্তরে যেটা রয়েছে সেটাও পয়েন্ট, নিচে যেটা রয়েছে সেটাও আমার পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে এগুলো আমার রেখা হবে না। রেখা মানে কি, যেটা আমার বিস্তার লাভ করছে, সরলরেখা আমরা পড়েছি না, তাহলে সেক্ষেত্রে এটা পয়েন্ট, বিন্দু। বিন্দু অনেকগুলো বিন্দু নিয়ে তো রেখা তৈরি হয়, কিন্তু আমার এখানে একটা পয়েন্ট ফিক্সড। তাহলে সেই জন্য এগুলো আমরা ধরবো না, উপরটা ধরবো, নিচেটা ধরবো না। তাহলে 0 থেকে 89, তার মানে কোটা 0 থেকে 89 মানে টোটাল 90টা। 0 থেকে 90 মানে 90টা। ঠিক আছে, 0 থেকে 89 মানে 90টা। আবার নিচের দিকেও 0 থেকে 89, তাহলে কত হচ্ছে 90টা। তাহলে 180টা না, 180টা নয়। জিরোটা আমি কবার ধরেছি, জিরোটা আমি দুবার ধরেছি, কারণ জিরোটা তো একটাই রেখা। 179টা। তাহলে 90 90 180, কিন্তু জিরোটাকে আমি যদি দুবার ধরেছি একবার বাদ দিতে হবে, তাহলে 180 মাইনাস 1, তার মানে 179। টোটাল হচ্ছে আমার কত, 179টা রেখা আমার রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু এই ব্যাপারটা আমাকে জানতে হচ্ছে যে আমার টোটাল 179টা কি রয়েছে, অক্ষরেখা রয়েছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন এখান থেকে এতটা পর্যন্ত? ভালো লাগছে, চল ভালো লাগছে, চালাও। হ্যাঁ না বলে যদি কারো কোশ্চেন আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমার এই জিনিসটা দেখা গেল যে আমার অক্ষরেখা কতগুলো রয়েছে, উপর দিকে 90টা, নিচের দিকে 90টা, কিন্তু 90টা নয় আদতে, কারণ 90 ডিগ্রি 90 ডিগ্রি আমার কিছু প্রশ্ন আছে, ঠিক আছে, আমি তোমাকে ক্লাসটা শেষে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই বলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কিন্তু আমার জায়গাটা গেল, বোঝা গেল অক্ষরেখার জায়গাটা। এবারে অক্ষরেখার কিন্তু আমাকে কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য জানতে হবে বা কয়েকটা ক্যারেক্টারিস্টিক জানতে হবে, যেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, অনেক ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, কয়েকটা ক্যারেক্টারিস্টিক জানতে হবে, ক্যারেক্টারিস্টিক। তো অক্ষরেখাগুলো দেখ আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিস্তার লাভ করেছে। অক্ষরেখাগুলো আমি একটা ফ্রেশ ছবি আঁকি, তাহলে আরো ভালো বুঝতে পারবি। এটা যদি আমি একটা পৃথিবী আঁকি, যদিও পৃথিবী হয়নি তাও, এই তো মাঝে জয়েন করলে তো মুশকিল হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এটা একটা পৃথিবী বা একটা গ্লোব আঁকি, তাহলে সেক্ষেত্রে তার যে মাঝ বরাবর যে রেখাটা গেছে আমি কি বললাম, নিরক্ষরেখা বা ইকুয়েটর। উপরের দিকেও আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি করে আমাদের রেখা রয়েছে, এইরকম ভাবে রয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে আমাদের একদম আপ টু 89, এবং তারপরে 90টা বিন্দু, আবার নিচের দিকেও 89 90টা বিন্দু, বোঝা গেল। তাহলে এক্ষেত্রে এই যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি কোন দিক থেকে কোন দিকে, এগুলো হচ্ছে মেনলি আমাদের পূর্ব পশ্চিমে বিস্তার করে রয়েছে, বা পশ্চিম থেকে পূর্ব দিকে রয়েছে। তাহলে আমরা এই পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখাগুলো টানি, মানে এরকম ভাবে যে রেখাগুলো টানবো, সেগুলো কি বলবো, সেগুলোকে আমরা বলবো অক্ষরেখা, বোঝা গেল, বা এটাকে আমরা কি বলছি, প্যারালালস। ঠিক আছে, যেগুলো প্যারালালস বলি আমরা, সেটা হচ্ছে অক্ষরেখা। প্যারালাল মানে কি, প্যারালাল সমান্তরাল, তাহলে এগুলো সমান্তরালই হচ্ছে, বুঝতে পারলে। তাহলে আমরা এরকম ভাবে যে রেখাগুলো টানি সেগুলো হচ্ছে অক্ষরেখা, বোঝা গেল। আচ্ছা, এবারে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে জায়গাটা। এবারে এই যে অক্ষরেখাগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পূর্ণবৃত্ত, খুব ইম্পর্টেন্ট। দাগিমা রেখা কিন্তু পূর্ণবৃত্ত হয় না, আমি একটু পরেই বলছি। তাহলে অক্ষরেখা কি হবে, পুরোপুরি হবে পূর্ণবৃত্ত হবে, মানে পুরোপুরি হবে একটা সার্কেল, পূর্ণবৃত্ত। এগুলো কিন্তু পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। আমরা পৃথিবীর একটা দিক দেখতে পাচ্ছি, পিছন দিকটাও কিন্তু সেম ভাবে কিন্তু কি হয়েছে আমরা যদি দেখি, সেম ভাবে কিন্তু এই অক্ষরেখাগুলো বেষ্টন করে রয়েছে। তাহলে পুরোপুরি হবে পূর্ণবৃত্ত, মানে 360 ডিগ্রি টোটালি, বোঝা গেল, প্রত্যেকটা অক্ষরেখায়, বোঝা গেল। এটা একটা জায়গা। আচ্ছা, আর কি হতে পারে, এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখা দরকার, যে আমাদের যেহেতু পৃথিবীর আমাদের যে আকৃতিটা গোলাকৃতি, বা পৃথিবীর গোল আমরা ধরে নিতে পারি, এখানে গোল যদিও নয় তাও ধরে নিচ্ছি গোল আকৃতি। তাহলে সেক্ষেত্রে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে নিরক্ষরেখা, এই রেখাটারই কিন্তু কি হবে, এই রেখাটারই আমার সব থেকে কিন্তু পরিধিটা বড় হবে। কারণ কি, পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে, পৃথিবীর মাঝটা আমার কি সব থেকে বেশি পরিমাণ স্ফীত, সব থেকে বেশি পরিমাণ চওড়া। তার জন্য এই পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে নিরক্ষরেখা, এরই কিন্তু কি হবে, পরিধি সব থেকে বেশি হবে। যত আমরা মেরুর দিকে যাব তত কিন্তু এর যে পরিধিটা বা পেরিমিটার যেটাকে বলে থাকি আমরা, বৃত্তের পরিধি 2πr, ঠিক আছে, সেটা কিন্তু কি হবে, আস্তে 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 কমতে শুরু করবে, বোঝা গেল। তাহলে আমাদের যে পৃথিবীর মাঝ বরাবর যে নিরক্ষরেখা গেছে, সেই জায়গাগুলোতে আমাদের সব থেকে বেশি পরিমাণে আমরা কি দেখতে পাবো, পরিধি দেখতে পাবো। এবং যত আমরা মেরুর দিকে যাব বা পোলের দিকে যাব, এইদিকে 90 ডিগ্রির দিকে, তত কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে রেখাগুলো। সাধারণ কমন জিনিস, এটা জানা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, যে এরা প্রত্যেকে কিন্তু পরস্পরের সমান্তরাল। এরকমটা নয় যে এখানে একটা রেখা গেছে আর এর উপর দিয়ে আরেকটা রেখা চলে গেছে, অক্ষরেখা, বা এই উপর থেকে নিচ দিকে চলে গেছে, এরকম নয়। প্রত্যেকটা রেখায় পরস্পরের সঙ্গে কি না, সমান্তরাল। প্রত্যেকটা রেখায় কি হবে, পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে। এটা কিন্তু জেনে রাখার জিনিস, প্রত্যেকটা রেখা কিন্তু পরস্পরের সঙ্গে কি হবে, সমান্তরাল হবে। যদি এখানে সমান্তরাল হচ্ছে না, কিন্তু সমান্তরাল হবে, বোঝা গেল। এবং এই রেখাগুলো তো কাল্পনিক রেখা, আমরা জানি, এটা আগেই বলেছি। আচ্ছা, এবারে এই নিরক্ষরেখাটা যেহেতু আমার সব থেকে পরিধি বেশি, এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে মহাবৃত্ত বলা হয়। এটা কি বলা হয়, মহাবৃত্ত বা
গ্রেট সার্কেল বলা হয়, গ্রেট সার্কেল। এটা কি বলা হয়? গ্রেট সার্কেল বা মহাবৃত্ত। আর যেগুলো একদম পোলের দিকে রয়েছে সেগুলোকে আমরা মানে মেরুর দিকে যেগুলো রয়েছে সেগুলো যেগুলো ছোট হয় এগুলো ক্ষুদ্রবৃত্ত বলা হয় বা স্মল সার্কেল বলা হয়, ঠিক আছে। গ্রেট সার্কেলটা পড়ে অনেক সময়, যে গ্রেট সার্কেল বলতে আমরা কোন রেখাটাকে বুঝি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা নিজেও কিন্তু একটা কি রেখা? অক্ষরেখা। বোঝা গেল? এখন জানাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার কিন্তু এটা হচ্ছে নিরক্ষরেখা এবং তার যে আদার্স জিনিসগুলো আমরা জানলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কিন্তু আর একটা জিনিস জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে আমার এই যে প্রত্যেকটা রেখা পরস্পরের সমান্তরালে রয়েছে, তাহলে সেক্ষেত্রে একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখার মান কত না? কৌণিক মান হচ্ছে 1 ডিগ্রি। কারণ কি? এটা যদি 0 ডিগ্রি হয় তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, এরকম করে তো বাড়ছে, 3 ডিগ্রি 4 ডিগ্রি করে 90 ডিগ্রি পর্যন্ত হচ্ছে। তাহলে কৌণিক মান বা কোণে মান হচ্ছে কত? 1 ডিগ্রি করে পার্থক্য হচ্ছে। কিন্তু একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখায় আমার বাস্তবে বা ভূমিতে বা গ্রাউন্ডে কতটা পার্থক্য হয়? গ্রাউন্ডে যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে 111.32, ঠিক আছে। 111.32 এতটা হয় না, যদি এটা বইয়ে ভুল দেওয়া থাকে, 111.1 কিলোমিটার হয় এটা, ঠিক আছে। 111.1 কিলোমিটার হয়ে থাকে, মানে একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখা যেতে আমার কি হবে? 111 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মানে যদি 0 ডিগ্রিতে আমি ধরি যে আমার 0 কিমি ধরি, তাহলে 111.1 কিমি পরে আমি 1 ডিগ্রি অক্ষরেখা পাবো, আবার 111.1 কিমি পরে আমি 2 ডিগ্রি অক্ষরেখা পাবো, এরকম করে কিন্তু বাড়তে থাকবে। বোঝা গেল? এটা কেন আমি এটা হিসাবটা পাচ্ছি? তার কারণ হচ্ছে আমরা পৃথিবীর পরিধি নর্মালি কত ধরি? পৃথিবীর পরিধি 2πr হিসেবে বের করে আমরা ধরি প্রায় ওই 4 লক্ষের কাছাকাছি, বা 4,75,76 ধরে থাকি আমরা। কত আমরা ধরে থাকি? 4,75,000, ঠিক আছে। ভুল হচ্ছে, এটা একটা শূন্য কম হবে, ঠিক আছে। 4,75,000 হাজার না, 4 লক্ষ নয়, ভুল হচ্ছে, 40,000। হ্যাঁ 40,000 হবে এটা। 4 লক্ষ কেন হবে? 40,000 হবে, ঠিক আছে। 2πr হিসাবে মানটা বসিয়ে দেখবে, 2 × 22/7, আর এর মানটা হচ্ছে রেডিয়াসটা, রেডিয়াস কত? 6,400 করে দেখবে। এর থেকে অলমোস্ট একটু কম বেশি হয়, ঠিক আছে, কারণ 6,400 তো হয় না, 6,300 ওই সামথিং হয়ে থাকে, সেই জন্য 6,400 আমরা অ্যাপ্রক্স ধরি, সেই হিসাবে এই মানটা আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ব্যাপারটা আমাদের রয়েছে, আমাদের এটা হচ্ছে কি কিলোমিটারে, তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের পৃথিবীর পরিধি। তাহলে পৃথিবীর পরিধি যেটা রয়েছে এটাকে যদি আমি কি করি না, এটা যেহেতু আমার প্রত্যেকটা একটা 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 কত মান? 360 ডিগ্রি করে, তাহলে 360 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই মানটাই আসবে, 111 সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। তাহলে 111 সামথিং প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে গ্যাপ বা দূরত্ব ভূমিতে, আর ডিগ্রি হলে 1 ডিগ্রি করে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পরিধি, সেটাকে যদি 360 দ্বারা ভাগ করি, যেহেতু প্রত্যেকটা সার্কেলে 360 করে ইয়ে রয়েছে আমাদের পুরো কৌণিক মানটা রয়েছে, তো সেই জন্য এটা 111 এরকম মানটা আসবে। বোঝা গেল? বা যদি মাইলে করো, মাইলে করলে 69 মাইল এরকম সামথিং আসবে, 69 মাইলের কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা জায়গা। তাহলে এক্ষেত্রে অক্ষরেখা এবং আমার যে জায়গাগুলো দেখলাম, যে অক্ষরেখার ক্ষেত্রে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসটা আমরা দেখলাম। এবারে এখানে আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে, সেগুলো না জানলে আমাদের মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। তার মধ্যে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যে আমাদের এই যে প্যারালালস গুলো রয়েছে, মানে আমাদের যদি পৃথিবীটা আরেকবার আঁকি আমি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে আমার যে অক্ষরেখাগুলো রয়েছে সেই অক্ষরেখাটার মাঝ বরাবর কি গেছে? নিরক্ষরেখা, বা যার মান 0 ডিগ্রি। আচ্ছা, আরো কয়েকটা ইম্পর্টেন্ট রেখা গেছে, তার মধ্যে উপরের দিকে আমরা জানি যে কর্কট ক্রান্তি রেখা গেছে, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ বা উত্তর। তারপরে রয়েছে আবার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি রয়েছে না 23.5 ডিগ্রি, তারপরে রয়েছে আমার কি না 66.5 ডিগ্রি নর্থ, এবং তারপরে আমার রয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট কিছু রেখা। আবার এখানে রয়েছে 23.5 ডিগ্রি কি না সাউথ, এবং তারপরে রয়েছে 66.5 ডিগ্রি সাউথ এবং 90 ডিগ্রি সাউথ, ঠিক আছে। এটা নর্থ, এটা সাউথ। তাহলে এই যে 0 ডিগ্রি, এটাকে আমরা কি জানি? নিরক্ষরেখা বা ইকুয়েটর যেটাকে বলে থাকি আমরা, নিরক্ষরেখা। এটা কি বলা হয়? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। আচ্ছা, নিচেরটা কি বলা হয়? মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর্কটিক সার্কেল বলা হয় এটাকে, আর নিচেরটাকে বলা হয় আন্টার্কটিক সার্কেল, ঠিক আছে। যাই হোক, তো এই যে পোর্শনটা আমাদের রয়েছে এগুলো কেন বললাম, তার কারণ হচ্ছে আমরা জানি যে সূর্য কি করে না, সূর্য আমাদের এই যে জায়গাটায় রয়েছে, এটা যদি সূর্য ধরি তাহলে শুধুমাত্র কোন জায়গাটা? শুধুমাত্র এই পোর্শনটাতে সারা বছর ধরে কি করে? কোনো না কোনো সময় লম্বভাবে কিরণ দেয়। এর বাইরে কিন্তু সূর্য আর কোনো জায়গাতে লম্বভাবে কিরণ দেয় না। কোথায় বল? এবং নিচে হচ্ছে 33.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে। এই যে পোর্শনটা আমার রয়েছে, এই পোর্শনটাতে আমার কি করে? সারা বছর ধরে ঘোরাফেরা করে, এর বাইরে এর বিচরণ নেই। কার? আমার সূর্যের। কিন্তু সূর্য তো ঘোরাফেরা করে না, ঘোরাফেরা করে কে? ঘোরাফেরা করে পৃথিবী।
পৃথিবীর ওই যে বললাম পৃথিবী হেলে থাকার জন্য নিজের অক্ষের সাপেক্ষে 23.5 ডিগ্রি কোণে এবং একটা উপবৃত্তাকার কক্ষপথে বা এলিপ্টিক্যাল কক্ষপথে কি করে না চারিদিকে রোটেট করে সূর্যকে, তার জন্য কি হয়, তার জন্য আমরা দেখতে পাই যে কি পৃথিবীর সাপেক্ষে সূর্যটা ওঠানামা করছে বা সূর্যটা তার স্থান পরিবর্তন করছে। কিন্তু আদতে সূর্য কি স্থান পরিবর্তন করছে? সূর্য স্থান পরিবর্তন করছে কিন্তু সেটা খুব কম পরিমাণে। যাই হোক, তো সেক্ষেত্রে পৃথিবীটা যেহেতু আমার ঘুরছে এইভাবে এবং পৃথিবীর এই হেলে থাকার জন্য কি হচ্ছে না এই জায়গাটার মধ্যেই সূর্য কিন্তু ঘোরাফেরা করে এবং বছরের কোনো না কোনো জায়গাতে মানে এই জায়গার মধ্যেই কোনো না কোনো জায়গাতে লম্বভাবে কিরণ দেয়, এই জায়গার মধ্যে, এর বাইরে তার বিচরণ নেই। তার মধ্যে আমরা ডেট গুলো জানি, একটা হচ্ছে কি আমরা জানি যে 21 মার্চ, 21 জুন, ঠিক আছে, 21 মার্চ, 21 জুন, তারপর কি 23 সেপ্টেম্বর আর 22 ডিসেম্বর, চারটা মোস্ট ইম্পর্টেন্ট জিওলজিক্যাল মানে জিওগ্রাফিক্যাল ইভেন্ট, ঠিক আছে। 21 মার্চ, তারপর হচ্ছে আমাদের 21 জুন, তারপরে হচ্ছে 23 সেপ্টেম্বর, ঠিক আছে, জুলাই সেপ্টেম্বর এবং তারপর ডিসেম্বর 22 ডিসেম্বর। তাহলে আমরা জানি যে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর দুটোই কি করে আমাদের নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, একটা জলবিষুব একটা মহাবিষুব। তারপরে আমাদের 21 জুন কোথায় দেয়, আমাদের যেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা সেখানে দেয়। আর আমাদের যেটা 22 ডিসেম্বর কোথায় দেয়, মকরক্রান্তি রেখা, এই যে এই জায়গাটাতে দেয়, ঠিক আছে, 22 ডিসেম্বর এখানে আমাদের লম্বভাবে কিরণ দেয়। বোঝা গেল? এটা আমরা জানি, এগুলো নর্মাল আমরা জানি, এগুলো আলাদা করে বলছি না, এগুলো অলরেডি তোরা জানিস। যাই হোক, তো সেক্ষেত্রে এই জিনিসটা জানতে হচ্ছে কেন, কারণ হচ্ছে আমাদের গোটা পৃথিবীর সাপেক্ষে যদি বলা হয় যে কোন জায়গাটা সব থেকে বেশি পরিমাণে হিট পেয়ে থাকে, তাহলে এই যে 23.5 ডিগ্রি হাফ 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ এর মাঝের যে এরিয়াটা রয়েছে রিজিয়নটা, এই রিজিয়নটাই কিন্তু কি হয় সব থেকে বেশি পরিমাণে আমার হিট পেয়ে থাকে গোটা পৃথিবীর যত যা জায়গা রয়েছে তার সাপেক্ষে। বোঝা গেল? তার জন্য এটাকে আমার কি বলা হয়, হিট জোন বলা হয়। এটা কি বলা হয়, এটাকে বলা হয় হিট জোন। কোনটা, এই পুরো পোর্শনটা, এইটা, এটা কি বলা হয়, হিট জোন বলা হয় থাকে এটাকে, এটাকে কি বলা হয়, হিট জোন বলা হয়। বোঝা গেল? এটা কিন্তু একটা জায়গা। আচ্ছা, এটাকে হিট জোন বলা হয়, ঠিক আছে। হিট জোনের পরে আমাদের এরপরে আমাদের যেটা রয়েছে এটাকে টেম্পারেট জোন বলা হয় বা নাতিশীতোষ্ণ অঞ্চল আমরা জানি, টেম্পারেট জোন, ঠিক আছে। টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ অঞ্চল এটাও আর এটাও নিচের দিকেও, ঠিক আছে। টেম্পারেট টেম্পারেট জোন বা যেটাকে বলে থাকি নাতিশীতোষ্ণ অঞ্চল, কোথা থেকে কোথা, 23.5 ডিগ্রি সাউথ থেকে 23.5 ডিগ্রি সাউথ এবং 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি নর্থ, টেম্পারেট। এবং তারপরটা পুরোপুরি বরফাবৃত থাকে, সেজন্য এটা কি বলা হয়, এটাকে বরফাবৃত অঞ্চল বলা হয়, ফ্রিজিড জোন বলা হয়, ফ্রিজিড জোন, ফ্রিজিড জোন বলা হয় তাকে, এটাও আর এই দিকেরটাও ফ্রিজিড জোন, ঠিক আছে, ফ্রিজিড জোন, বরফাবৃত অঞ্চল। এইভাবে কিন্তু মোটামুটি ভাবে একটা ভাগ করা হয় আর কি, যে এটা জানার জিনিস আমি সেই জন্য এটা আলোচনা করে দিলাম। যাই হোক, তাহলে এক্ষেত্রে আমাদের অক্ষরেখার ব্যাপারটা কি এবং অক্ষাংশের ব্যাপারটা কি সেটা আমি কিন্তু মোটামুটি ভাবে বলে দিলাম। যাই হোক, এই একটা জিনিস। তবে আমি একটা জিনিস যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমি একটু আগে বললাম না যে 111 কিলোমিটার হয় প্রতি 1 ডিগ্রিতে, ইয়েতে 111 কিলোমিটার করে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই জিনিসটা কিন্তু কিছুটা ক্ষেত্রে আমার কি হয় না আমার একটু ইয়ে হয়, একটু আমাদের মানে কম বেশি হতে পারে। তার কারণ হচ্ছে পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয়। তার জন্য কি হয় না, তার জন্য আমার কিন্তু এই নিরক্ষরেখার যে কাছাকাছি জায়গাগুলো এগুলোতে 111 কিলোমিটার বা 100 আমরা দেখতে পাবো যে 111 কিলোমিটার হয়তো দেখতে পাবো না আর কি। 111 কিলোমিটার অনেক কম দেখতে পাবো, মানে 110 কিলোমিটার আমরা দেখতে পাবো, যে প্রত্যেকটা রেখার মধ্যে দূরত্ব 110 কিলোমিটার কাছাকাছি দেখতে পাবো। যত মেরুর দিকে যাব তত কিন্তু কি হবে না, তত কিন্তু এই যে মানটা এটা 111 কিলোমিটার বা 111.7 কিলোমিটার এরকম একটা হয়ে থাকে, ঠিক আছে। কেন, তার কারণটা হচ্ছে পৃথিবীর আকৃতিটা পুরোপুরি রাউন্ড শেপ তো নয়, পৃথিবীর আকৃতি কিরকম জিওডের মতো, মানে জিওড, এবং বলতে পারো যে পৃথিবীর আকৃতি কারোর সঙ্গে ম্যাচ খায় না আর কি, ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু কি হয় না এই যে মাঝের যে জায়গাটা নিরক্ষরেখা এবং তার পার্শ্ববর্তী যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোতে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা রেখার মধ্যে দূরত্ব 1 ডিগ্রি কৌণিক দূরত্ব, এবং যদি ভৌগোলিক দূরত্ব দেখি বা বলতে পারো যে ভূমিতে যদি দূরত্ব দেখি তাহলে সেটা 110 ডিগ্রি 110.1 এরকম হয়ে থাকে। যত মেরুর দিকে যাব তত কিন্তু অক্ষরেখাগুলোর মধ্যে দূরত্বটা একটু বাড়ে, সেটা স্লাইডলি 111 কিমি, 111.2, 111.5 এটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। এটা একটা জানার জিনিস বলে দিলাম আর কি। যাই হোক, তো এটা একটা জায়গা। এবারে নিরক্ষরেখা কি করছে, নিরক্ষরেখা পৃথিবীকে দুটো অংশে ভাগ করছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। বোঝা গেল? এবারে আমাদের এই যে নিরক্ষরেখা রয়েছে, নিরক্ষরেখার আরেকটা নাম রয়েছে আমাদের, সেটা পরে বলবো, এখন বলবো না, পরে ক্লাসে বলবো। যাই হোক, সেক্ষেত্রে আমার এই নিরক্ষরেখার ক্ষেত্রে আমার অক্ষরেখাগুলো আমরা দেখলাম যে ল্যাটিটিউড কি বা অক্ষাংশ কি সেগুলো আমরা দেখলাম। আচ্ছা, এবারে আমাদের অক্ষরেখাটা কেন এত ইম্পর্টেন্ট, অক্ষরেখাটা কেন আঁকার দরকার হলো আমাদের, মানে আকার বলতে কি, এটা কাল্পনিক রেখা, এরকম তো পৃথিবীর বাইরে থেকে দেখলেও দেখতে পাবি না যে অক্ষরেখা রয়েছে বলে, এটা কাল্পনিক রেখা, কিন্তু আকার দরকার হলো কেন, তার কারণ হচ্ছে আমাদের এই অক্ষরেখার সাহায্যে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে থাকি। আমরা এই অক্ষরেখার সাহায্যে কি পেতে পারি, অনেকগুলো ইনফরমেশন পেতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা
কোনো একটা জিনিসের অবস্থান পেতে পারি। তোকে যদি কেউ বলে দেয়, আমি একটা উদাহরণ সাহায্যে বলি, ধর ধর আমি বলছি যে এটা ধর পৃথিবীর ম্যাপ, আমি গ্লোবটা কেটে আমি বের করেছি, মানে গ্লোবটাকে ধর মাঝ বরাবর কেটে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাকে আমি ফ্ল্যাট একটা পেপারে আমি এঁকেছি গ্লোবটাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার পৃথিবীর ম্যাপ দেখেছি, দেওয়ালে আঁকা থাকে। সেক্ষেত্রে এখানেও দেখতে পাবি যে মাঝ বরাবর কি গেছে, 0 ডিগ্রি অক্ষ রেখা গেছে, ওপর দিকে 1 ডিগ্রি, ঠিক আছে, এরকম করে দেখতে পাবো, তার উপরে দেখতে পাবো 2 ডিগ্রি, ঠিক আছে, এরকম করে আমরা দেখতে পাবো একদম আপ টু 90 ডিগ্রি পর্যন্ত। যাই হোক, এটা ধর মনে কর 30 ডিগ্রি অক্ষ রেখা বা 30 ডিগ্রি উত্তর, যেহেতু নিরক্ষরেখার উপরে রয়েছে মানে উত্তর হবে, আর নিচে হলো সব দক্ষিণ হবে। এবারে তোকে কেউ বলে দিল যে কোনো একটা মন্দির বল বা আদার্স কোনো একটা ধর একটা পার্টিকুলার জিনিস যে বলে দিল যে তোর বাড়িটা হচ্ছে কোথায় না 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে রয়েছে, কোথায় রয়েছে, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে বা 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায় রয়েছে। তাহলে তুই কি করবি, তুই জানিস যে আমার উত্তর মানে কোনটা, নিরক্ষরেখার ওপর দিকে যেতে হবে, হ্যাঁ নিরক্ষরেখার ওপর দিকে আমি চলে যাচ্ছি, যে কোনো একটা জায়গা হবে যেখানে আমার ঘরটা রয়েছে। এবারে নিরক্ষরেখার উপর দিকে গেলে তো হবে না, কারণ 0 থেকে আমার 90 পর্যন্ত এতগুলো অক্ষরেখা রয়েছে, তাহলে কোনটা হবে, তোকে বলেছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে আমার পেয়ে গেছি আমি 30 ডিগ্রি উত্তর। এবার 30 ডিগ্রি উত্তরের মধ্যে তুই একটা আন্দাজ করে নিলি যে আমার 30 ডিগ্রি উত্তর রেখার মধ্যে যে কোনো একটা জায়গায় আমার কি হবে, ঘরটা হবে, যে কোনো জায়গায়। আমি আমি ফিক্স নয়, কারণ 30 ডিগ্রি রেখাটা তো পুরো পৃথিবী জুড়ে রয়েছে, তাহলে পৃথিবী জুড়ে 30 ডিগ্রি অক্ষরেখা যেখানে যেখানে গেছে সেইখানে যে কোনো একটা জায়গায় আমার ঘর হতে পারে, বোঝা গেল। সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা অবস্থান জানতে পারি যে হ্যাঁ এই বস্তুটার অবস্থান 30 ডিগ্রি অক্ষরেখায় রয়েছে, এটা কিন্তু বোঝা যেতে পারে একটা জায়গা, কিছুটা বোঝা যায়। বা নিরক্ষরেখার কোন দিকে রয়েছে সেটাও বুঝতে পারি, যে উত্তর দিকে রয়েছে না দক্ষিণ দিকে রয়েছে, এটাও বুঝতে পারি আমরা অক্ষরেখার সাহায্যে। কেন, কারণ যে বললাম 30 ডিগ্রি উত্তর, আগে বুঝতে পারলাম। আচ্ছা, এটা একটা জায়গা। আমরা কি জানতে পারি, জলবায়ু সম্পর্কে ধারণা জানতে পারি, বা আমরা ক্লাইমেটিক ভেরিয়েশনটা বুঝতে পারবো যে জলবায়ুটা কিরকম। কারণ কি, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, আমরা জানি যে 0 ডিগ্রি এবং তার পার্শ্ববর্তী যে এরিয়াটা রয়েছে 33.5 ডিগ্রি উত্তর এবং 33.5 ডিগ্রি দক্ষিণ, এখানে সারা বছর ধরে আমার কি হয় না, খুব পরিমাণে গরম আছে, খুব পরিমাণে গরম রয়েছে, খুব পরিমাণে কি রয়েছে, হিট রয়েছে। এবারে কোনো একটা মানুষের যার জিওগ্রাফি সম্বন্ধে ধারণা নেই, যা অক্ষরেখা সম্বন্ধে ধারণা নেই, সে হয়তো এই শীত প্রধান অঞ্চল থেকে আসছে, প্রচুর পরিমাণে মোটা সোয়েটার পরে আসছে, কোথায়, এই অঞ্চলটাতে, হিট জোনটাতে, যে হ্যাঁ এখানে প্রচন্ড ঠান্ডা, তাহলে প্রচুর পরিমাণে বরফটা তো সোয়েটার টোয়েটার যেগুলো ছিল সব নিয়ে গেছে। তাহলে তার যদি পূর্ব ধারণা না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সে এখানে এসে কিন্তু তাকে এগুলো সব এখানে ফেলে দিতে হবে, বা কষ্ট করে বয়ে আনার কোনো মানে হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা জলবায়ু সম্বন্ধে ধারণা পেতে পারি যে আমরা কোন জায়গাটার জলবায়ু কি রকম, কোন জায়গাটা জলবায়ু কি রকম। একটা নিরক্ষরেখা বা একটা অক্ষরেখাতে আমরা একই ধরনের জলবায়ু দেখতে পাবো, অক্ষরেখায় কিন্তু জলবায়ু চেঞ্জ হয় না। মনে কর এটা 33 ডিগ্রি, 33 ডিগ্রির এইখানটাতে জলবায়ু একরকম হবে, 33 ডিগ্রির এইখানটাতে একরকম হবে, আবার ওই পিছনের দিকে যেখানে 33 ডিগ্রি রেখাটা গেছে সেইখানে একরকম হবে, এটা কিন্তু হবে না। 33 ডিগ্রি সব জায়গাতেই কিন্তু আমার জলবায়ু একই রকম হবে। হ্যাঁ, যদি উচ্চতার পার্থক্য না থাকে, উচ্চতার যদি পার্থক্য হয় তাহলে কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে, উচ্চতার পার্থক্য হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো বাঁকুড়া, এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো দার্জিলিং, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দার্জিলিং এর হাইট অনেক বেশি হওয়ার জন্য ঠান্ডা হয়, তাহলে সেক্ষেত্রে ওটা হবে না। যদি উচ্চতা একই থাকতো তাহলে কিন্তু একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থানের কিন্তু কি হতো, টেম্পারেচার বল বা ওয়েদার প্যাটার্ন বল বা আবহাওয়া বা আবহাওয়াটা বলা যাবে না, জলবায়ু বলা যাবে, ঠিক আছে, আবহাওয়াটা বলা ঠিক নয়, আবহাওয়াটা চেঞ্জ হয় ফ্রিকুয়েন্ট, জলবায়ু চেঞ্জ হয় না, জলবায়ুটা খুব সাধারণত চেঞ্জ হয় না, অনেক দিনের গড় আবহাওয়া। তাহলে সেক্ষেত্রে জলবায়ুটা কিন্তু মোটামুটি ভাবে একরকম হয়ে থাকে, বোঝা গেল। এটা কিন্তু আমরা জানতে পারবো কি থেকে, অক্ষরেখা থেকেই জানতে পারবো, অক্ষরেখা যদি গুরুত্ব মানে জানি বা অক্ষরেখা কি ব্যাপারটা জানি, এটা আমরা জানতে পারবো। কখনো কখনো সীমানা নির্দেশনা হতে পারে, যেমন আমরা কি পড়েছি 10 ডিগ্রি, আমরা কি পড়েছি 10 ডিগ্রি চ্যানেল পড়েছি, আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি যখন পড়ছিলাম তখন কি পড়েছি 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি আমরা বলে থাকি যে ওই ল্যাটিটিউড বলে থাকি, ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি বলে থাকি, আমরা 10 ডিগ্রি চ্যানেল বলে থাকি। কার কার মধ্যে রয়েছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে যে অক্ষরেখাটা গেছে সেটাকে আমরা 10 ডিগ্রি চ্যানেল বলে থাকি। এরকম ভাবে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, ঠিক আছে, 38 ডিগ্রি, এগুলো অনেক রয়েছে। তাহলে সেগুলো কি করে, দুটো আমার কি না, দুটো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বা দুটো প্রশাসনিক বিভাগ, দুটো দেশ হতে পারে, দুটো রাজ্য হতে পারে, ঠিক আছে, এদের মধ্যে কি করে, এদের মধ্যে বাউন্ডারি কিন্তু করতে পারে এই অক্ষরেখা, বোঝা গেল। তাহলে এইগুলো হচ্ছে গুরুত্ব, আর কিছু জানার দরকার নেই, এটুকু জানলেই কিন্তু এনাফ, বোঝা গেল। আচ্ছা, এবারে এইগুলো গেল আমাদের কি না, এইগুলো গেল আমাদের আমাদের অক্ষরেখার জায়গাটা গেল, যে অক্ষরেখার ব্যাপারটা কি। এবারে আমাকে জানতে হবে যে কি না, দ্রাঘিমা রেখার ব্যাপারটা কি। অক্ষরেখাটা মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে লাস্টে বলবে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, অক্ষরেখার জায়গাটা আমাকে এক সেকেন্ড দাঁড়াও, একটা সেকেন্ড দাঁড়াও।